এখন স্বাগত ভাষণ প্রদান করবেন পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি। ओम नमो भगवते श्री रामकृष्णाय। रामकृष्ण मिशन विद्या मंदिरे दर्शन विभाग এই যে আলোচনা চক্রটির আয়োজন করেছে বিদ্যা মন্দিরের সঙ্গে বিদ্যা মন্দির দর্শন বিভাগের সঙ্গে রাসবিহারী দাস মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে, সেটা নিশ্চয়ই প্রতিষ্ঠানের পক্ষে খুব আনন্দের। প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে আমি উপস্থিত সকলকে, যারা পণ্ডিত মানুষ, সুধীজন, যারা রিসোর্স পার্সন এই সেমিনারে, এই ইনঅগারাল সেশনের কিনোট স্পিকার প্রফেসর রূপা বন্দ্যোপাধ্যায় এবং আরও যারা রয়েছেন বিভিন্ন রিসোর্স পার্সনেরা, তাদের সবাইকে প্রথাগত আন্তরিক স্বাগত জানাচ্ছি। যারা এসেছেন বিভিন্ন কলেজ থেকে, অধ্যাপক অধ্যাপিকারা, ছাত্রছাত্রীরা, সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। সাধারণভাবে যে কোনো বিভাগ যখন একটি প্রতিষ্ঠানে তৈরি হয়, তখন সেই বিভাগের লক্ষ্য থাকে পঠন পাঠন। কোনো বিষয়ের পঠন পাঠন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই একটি স্বতন্ত্র মর্যাদা পায় যখন সেই বিষয়টি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো মৌলিক অবদান রাখতে পারে। যখন দর্শন বিভাগে স্নাতকোত্তর পড়াশোনার কথা উঠেছিল এই কলেজে, তখন অনেকের মধ্যেই একটি প্রশ্ন জেগেছিল। আমি খুব স্পষ্ট এবং খোলাখুলি বলছি, আমার মনে হয় অন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দর্শন ছাত্রের
ছাত্রছাত্রী, অধ্যাপিকাদেরও আর অনেক সময় এই প্রশ্ন শুনতে হয় যে বিশ্বায়নের যুগে সবটাই যখন নির্ধারণ করছে বাজার, তখন দর্শনের বাজারটা কোথায়, যে জন্য দর্শনকে নিয়ে এত নাড়াচাড়া হবে? আমাদের কাছে এই উত্তরটা দুর্লভ ছিল না। এই কারণে দুর্লভ ছিল না যে আমরা সবাই প্রত্যয়ের সঙ্গেই জানতাম যে দর্শনের এমন একটা মার্কেট আছে যেটা কখনো ওঠাপড়া করে না। অন্য সমস্ত মার্কেটগুলোর উত্থান আছে, পতন আছে, কিন্তু দর্শনের যে বাজার, তার উত্থান নেই, পতন নেই। তার কারণ এইটাই যে দর্শনের সঙ্গেই মানুষের প্রতিদিনের জীবন জিজ্ঞাসা, মানুষের দৈনন্দিন জীবন যাপনের আখ্যানটা তৈরি হয়। একটা মানুষ যাই করুক না কেন, সে ঘরবাড়ি পরিষ্কার করতে পারে, সে কর্পোরেট সেক্টরে সিইও হতে পারে, অধ্যাপক অধ্যাপিকা হতে পারে, গৃহস্থালীর কাজ করতে পারে, কিন্তু সে কখনো একথা বলতে পারে না যে তার নিজের জীবন নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা নেই। প্রত্যেকের আছে। এই কারণেই বোধ হয় মানুষের প্রত্যেকটা জীবনকে কেন্দ্র করে তৈরি হয় একটি ভাবনার জগৎ, যে ভাবনার জগৎটা ধীরে ধীরে প্রসৃত হয় সমাজে, প্রসৃত হয় কাল থেকে কালান্তরে। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দর্শনের মার্কেটটা, বাজারটা তৈরি হয় বিশ্ব মানবের বৃহৎ অঙ্গনে। তার সূর্যোদয় থেকে সূর্যাস্তে, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ে। দর্শন পড়াশোনা সেই কারণেই কোনো একদিনে শুরু হয় না, কোনো একদিনে থেমে যায় না। আপনারা যারা, আমরা যারা দর্শন নিয়ে নাড়াচাড়া করি, আমরা ভাবতেই পারি আমরা একটা বিষয় পড়ছি, কিন্তু আমরা যদি এটা ভাবি আমরা এমন একটা বিষয় পড়ছি যেটা আসলে মার্কশিটের বাইরে দাঁড়িয়ে আছে, যেটা আসলে স্কুল কলেজের দেয়ালের মধ্যে শুরু হয়ে স্কুল কলেজের দেয়ালের বাইরে বিরাট মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে আছে, তাহলে আমাদের ভাবনার জগৎটা বড় হয়ে ওঠে, আমাদের পঠন পাঠন অধ্যয়ন সার্থকতা পায়। ভারতীয় শ্রুতিতে খুব সুন্দর একটি মন্ত্রে আক্ষেপ করে বলা হয়েছিল যে আমরা শুরু থেকেই মৃতপ্রায় হয়ে গিয়েছি। কেন? তার কারণ আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো বাইরে তাকিয়ে আছে, পরাঞ্চি খানি। কিন্তু সেই মন্ত্রেই শ্রুতিকার দার্শনিক তিনি বলেছিলেন আক্ষেপ করার কিছু নেই। কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈক্ষা আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছান। যদি কেউ অমৃতত্বকে ইচ্ছা করে, এবং অবশ্যই করে, তার কারণ কশ্চিৎ ধীরা অস্তি, কোন একজন ধীর ব্যক্তি থাকেন সংসারে, এই এক তো এক নয়, বহু, এবং সে কিন্তু খুঁজে পায় তার নিজের দিকে তাকিয়ে আবৃত্ত চক্ষুর হয়ে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে আবৃত্ত করে সে নিজের দিকে তাকিয়ে খুঁজে পায় তার অস্তিত্বের তাৎপর্য। আমি কেন বেঁচে থাকবো? বেঁচে থেকে আমি কি করব? কোনটা করলে সবাই সত্যিকারের আমাকে মনে রাখবে? এই প্রশ্নটা প্রত্যেক মানুষ করে, ভাবে, কিন্তু সেই ভাবনাটা অনেক বৃহত্তর মর্যাদা পায় যখন সে ভাবতে পারে আমার বাঁচার সঙ্গে, আমার অস্তিত্বের সঙ্গে বহুর অস্তিত্ব ওতপ্রোত জড়িয়ে আছে। আমার ভেতরে যে চৈতন্য আছে, সেই চৈতন্য আসলে সর্বব্যাপী। সর্বং খল্বিদম ব্রহ্ম
তজ্জলান ইতি শান্ত উপাসিত। এই উপাসনাটা, এই মননটা, এই অধ্যয়নটা, এই অধ্যাপনাটা যদি আমাদের মধ্যে চলতে থাকে, তাহলে বুঝতে পারি আমার ব্যক্তি অস্তিত্ব এই বিরাট সমষ্টি অস্তিত্বের সঙ্গে দেশ কাল নিরপেক্ষভাবে একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি করে, যে সম্পর্কের ভিত্তিতে তৈরি হয় মানুষের একটা জীবন, তৈরি হয় একটা সমাজ জীবন, তৈরি হয় এই বিশ্ব জীবনটা। সেই তৈরির পথগুলো বিভিন্নভাবে দেখা যেতে পারে। যে বিষয় আপনারা বেছেছেন, আলোচনা করবার জন্য মুখিয়ে আছেন, সে বিষয় এই ব্যক্তি জীবন থেকে বিশ্ব জীবনে আমাদের চলনের বিভিন্ন মাত্রাগুলোকে নির্ণয় করবে এবং নিশ্চয়ই আবৃত্ত চক্ষু হয়ে খুঁজে দেখবে আসলে তার উৎস, তার মোহনা, তার প্রবাহ হয়তো আছে ব্যক্তি মানুষের, এই বিশ্ব মানুষের অন্তর্গত চৈতন্যের ভিতরে। নীতিশাস্ত্রের সমস্ত ডিকটামগুলো সেইখানে শুরু করে তার যাত্রা, সেইখানে শেষ করে তার যাত্রা। সে আলোচনায় অংশগ্রহণ করুন আপনারা। আমরা মুখিয়ে থাকব দিনান্তে, আলোচনান্তে এরকম একটি চিন্তার, এরকম একটি ভাবনার সাগর স্নান শেষ করবার জন্য। বিশ্বাস করি আমাদের অধ্যয়ন, অধ্যাপনা, আমাদের চর্চা, আমাদের এই স্কুল কলেজ দেয়ালগুলোর বাইরে জীবনের সঙ্গে মিশে প্রমাণ করবে দর্শনের মার্কেট কোনোদিন শুরু হয়নি, কোনোদিন শেষ হবে না। নমস্কার। ধন্যবাদ মহারাজকে। এখন ইন্ট্রোডাক্টরি অ্যাড্রেস দেবেন বিভাগীয় প্রধান অধ্যাপক শামীম আহমেদ মহাশয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের সহায়তায় দুদিনব্যাপী জাতীয় আলোচনা চক্রের বিষয় নৈতিকতার ধারণা, ভারতীয় ও পাশ্চাত্য। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দর্শন বিভাগ আয়োজিত এই সেমিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমাজে বাস করতে হলে নৈতিক ব্যবহার প্রণালী সম্পর্কে জানতে হয়। নিজের প্রতি, পরিবারের প্রত্যেক ব্যক্তির প্রতি এবং বৃহৎ সমাজের প্রতি প্রত্যেকের অসংখ্য কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালনের জন্য নৈতিকতার জ্ঞান আবশ্যক। অতি প্রাচীনকালে জগতের হিতের নিমিত্ত ভার্গব মুনি নীতিশাস্ত্র প্রচার করেছিলেন। ভার্গব নীতিশাস্ত্রং তু জগৎ জগত হিতম। মহাভারতের শান্তি পর্বে এমন কথা আছে। শতবর্ষ পূর্বে ভূমিষ্ঠ বাঙালি পণ্ডিত শ্রী বিমল কৃষ্ণ মতিলাল তার মরাল ডিলেমাস ইনসাইটস ফ্রম ইন্ডিয়ান এথিক্সের এক জায়গায় বলছেন, It is true, however, that morality is not an Indian term, and its Sanskrit equivalent is not easy to find. The nearest that you can get is to use the rather ubiquitous and enigmatic term dharma. মহাভারতে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ বা পুরুষার্থ চতুষ্টয়ের সকল উপায়ের কথা বিশদরূপে বিধৃত হয়েছে। স্বয়ং গ্রন্থকার মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বলেছেন, ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ যদি আস্তি তদনত্র জন্মে আস্তি ন কুত্রচিৎ। ধর্ম কাকে বলে? মহাকাব্যে এই প্রশ্নের উত্তর নানাভাবে দেওয়া হয়েছে। পণ্ডিত সুখময় ভট্টাচার্য বলেন, একটি মাত্র বাক্যে যদি সেই সকল উত্তরের সার সংকলন করিতে হয়, তাহা হইলে বলিতে হইবে ইহলোক ও পরলোকে স্থিতির অনুকূল যে আচরণ তাই ধর্ম। এ কথা শান্তি পর্বে আছে। ধর্ম বা নৈতিকতার প্রয়োজন আত্মতুষ্টি, চিত্তশুদ্ধি, লোকস্থিতি এবং মোক্ষ প্রাপ্তি। ধর্ম নানা শাখায় বিভক্ত, যেমন সমাজ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, রাজধর্ম, লৌকিক ধর্ম, কুল ধর্ম ইত্যাদি। ধর্মের বৃদ্ধিতে সমাজের কল্যাণ, ধর্মের নাশে সমাজের অকল্যাণ। ধর্ম শব্দের ব্যুৎপত্তিগত দুইটি অর্থের উল্লেখ আছে, ধনপূর্বক
রি ধাতুর উত্তর মক প্রত্যয় যোগ করলে ধর্ম শব্দ সিদ্ধ হয়। এর অর্থ যা থেকে ধন প্রাপ্তি ঘটে। ধন শব্দে পার্থিব এবং অপার্থিব সকল প্রকার ধনকেই বুঝতে হবে। দ্বিতীয়ত, ধর্ম শব্দটি ধারণার্থ ধৃং ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ লোকস্থিতি, যার উপর নির্ভরশীল। লোকস্থিতি যার উপর নির্ভরশীল। যে বস্তু সাধু উপায়ে অর্থ কামাদি লাভের সহায়ক, তার নাম ধর্ম বা নৈতিকতা। কখনো কখনো ধর্ম বা নৈতিকতার প্রতিশব্দ হিসাবে সত্যকেও তুলে ধরা হয়েছে। সত্য কি, কি উপায়ে তা লাভ করা যায় এবং কিভাবে সত্য রক্ষিত হয়, যুধিষ্ঠির এই বিষয়ে ভীষ্মকে প্রশ্ন করলে পিতামহ বলেন, সত্য সাধু ব্যক্তির ধর্ম, সত্যই ধর্ম, সত্যই যোগ, সত্যই ব্রহ্ম। মহাভারতে 13 প্রকার সত্যের কথা আছে। সত্য শব্দের সাধারণ অর্থ হলো যথার্থ বচন, তবে প্রাণী হিতকর বাক্যই সত্য, এ কথা আছে বনপর্বে। প্রাণীদের মঙ্গলের জন্য যদি অযথার্থ কিছু বলা হয়, মহাভারতের মতে তাও সত্য শব্দের বাচ্য। মোক্ষ ধর্মে ভীষ্ম বলেছেন, সত্য বচন অপেক্ষা হিতবাক্য শ্রেষ্ঠ, যা ভূতগণের অত্যন্ত হিতকর, তাই সত্য। কর্ণপর্বে রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে কৌশিকের উপাখ্যান বিবৃত করেন। কৌশিক নামে ব্রাহ্মণ গ্রামের কাছে নদী তীরে আশ্রম নির্মাণ করে বাস করছিলেন। তার প্রতিজ্ঞা ছিল সর্বদা সত্য বাক্য বলা। একদা কয়েকজন পথিক দস্যু ভয়ে আশ্রমের নিকট একটি জায়গায় প্রাণ রক্ষার নিমিত্ত লুকিয়েছিলেন। দস্যুরা কৌশিককে পথিকদের খবর জিজ্ঞাসা করলে কৌশিক পথিকদের আত্মরক্ষার স্থান দেখিয়ে দিলেন। দস্যুগণ পথিকদের হনন করে সর্বস্ব নিয়ে গেল। যথার্থ বলার পাপে কৌশিক মৃত্যুর পর অনন্ত নরকে নিমজ্জিত হলেন। সুতরাং যথার্থ বচনই সত্য নয়, প্রাণীহিতের নিমিত্ত যা বলা যায় তাই সত্য, তাই ধর্ম, তাই নৈতিকতা। এ বিষয়ে মতিলাল বলছেন, যখন কাণ্ড বলেন যে সত্য বলা শর্ত নিরপেক্ষভাবে সর্বাপেক্ষা প্রাধান্য পাওয়া উচিত, তখন যে দৃষ্টান্ত তিনি দেন সেই কৃষ্ণের কৌশিক কাহিনীর সমতুল্য। একজন ফরাসি দার্শনিকের সমালোচনা করেন এবং বলেন যে যদি একজন খুনি এমন একজনকে তাড়া করে যে একজন মরাল এজেন্টের বাড়িতে আশ্রয় নিয়েছে, সেই মরাল এজেন্ট বলতে বাধ্য নন ব্যক্তিটি তার বাড়িতে রয়েছে। এর সাপেক্ষে কাণ্ট বলছেন, সত্য বলা কোনো শর্তের অধীন নয়, যে কোনো অবস্থাতে মরাল এজেন্টকে সত্য বলতেই হবে। কাণ্ট অবশ্য তার ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থে বলেছেন, এমন নাও হতে পারে যে ব্যক্তিটি যে বাড়িতে আশ্রয় নিল সেই বাড়িটি খুনি সহজে খুঁজে পাবে, কিংবা হতে পারে খুনি আসার আগেই ওই ব্যক্তি পলায়ন করেছে, বা খুনি যখন ব্যক্তিটির খোঁজ করছে তখন পাড়ার লোকেরা এবং পুলিশ এসে তাকে ধরে ফেলবে। কাণ্টের এইসব কথা বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা এগুলো বোঝায় কেমন করে কাণ্ট রাস্তা খোঁজার চেষ্টা করেছিলেন একটা টাইট কর্নার থেকে, যা উদ্ভূত হয়েছিল রিজিড এথিক্যাল প্রিন্সিপালস এবং সাউন্ড লজিক্যাল রিজনের মিলিত ফলাফলে। ভারতীয় নৈতিকতা এবং পাশ্চাত্য নৈতিকতার ধারণা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। আমরা সমৃদ্ধ হব। কৌটিল্য তার অর্থশাস্ত্রে অর্থকে ধর্মের আগে ঠাঁই দিয়েছিলেন, অথচ ধর্মশাস্ত্রে এবং মহাকাব্যে ধর্ম অর্থের আগেই স্থান পেয়েছে। বনপর্বে যক্ষের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলছেন, ধর্ম থেকে অর্থ লাভ হয়, অর্থ কামনা পূরণ করতে সমর্থ। মরাল ভ্যালু ফ্রি ইকোনমিক্সের উপর প্রথম আঘাত এনেছিলেন প্লেটো পাশ্চাত্যে। প্লেটোর ডায়ালগ হিপারচাসে অস্ট্রিয়ান ট্র্যাডিশন হয়ে হালামলের যে কল্যাণমূলক অর্থনীতি, তাও নৈতিকতায় পরিপূর্ণ। প্লেটো থেকে অমর্ত্য সেন এই দীর্ঘ পথ মরালিটি এবং অর্থনীতির ধারণার বিবর্তন আমাদের বিস্মিত করে। ভারতীয় এবং পাশ্চাত্য নৈতিকতার ধারণা নিয়ে দুদিন ধরে আলোচনা চলবে। ইসলামের নৈতিকতার ধারণার বিষয়টিও আমরা আলোচনার বৃত্তে রেখেছি। ইসলামী সুফিবাদের প্রসার ও পরিপুষ্টি ভারতেই, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কোনো কোনো পণ্ডিত মনে করেন ইসলামের দার্শনিক ভাবনা পাশ্চাত্য দর্শনের অঙ্গ, কারণ তা গ্রিক ভাবধারায় লালিত। সে যাই হোক, নৈতিকতার ধারণা নিয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দর্শন বিভাগ যে আলোচনা চক্রের আয়োজন করেছে, তা নিশ্চয়ই আমাদের ব্যক্তি জীবনে, সমষ্টি জীবনে তথা একাডেমিক লাইফে ফলপ্রসূ হবে এই আশা রাখি এবং আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাই। ধন্যবাদ অধ্যাপক আহমেদকে। এবার কিনোট অ্যাড্রেস প্রদান করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা রূপা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তার আগে আমরা
অধ্যাপিকা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে বরণ করে নেব। বরণ করে নেবে স্নাতক দ্বিতীয় বর্ষের কৃষ্ণ মণ্ডল। I start by paying my regards to Lord Sri Ramakrishna, to Srimad Sharada Muni, and to the man who brought Vedanta to the world, Swamiji. I also pay my regards to Swami Shastrogyana Ji, Swami Ekocitananda Ji, to my teacher, Professor Prabhat Kumar Sarkar, who is present here today, to my teachers, Professor Ashok Kumar Gangopadhyay, Professor Prabal Kumar Sen, and to other professors who are present here, Professor Raghunath Ghosh, Professor Obhit Sarkar, Professor Gopal Chandra Khan, and many of my colleagues and my dear students. Moral philosophy or ethics is not exactly my specialization, so I was quite daunted when I was offered this task of delivering the keynote address in a national conference on morality, the concept of morality, Indian and Western. I thought that the best I can do is to, it's impossible to give a history of moral philosophy starting from Plato to Amartya Sen and Bernard Williams and to feminist ethics, to care ethics. It's almost an impossible task. So what I plan to do is to raise the main issues that have been discussed since the time of the Greek philosophers till now. Often jokingly, people remarked against Kant that has God been so sparing as to build man as a merely two-legged animal and left it to Immanuel Kant to make him moral? No. That, of course, that certainly is not the case. Kant himself recognized that reason in its speculative aspect is much more prone to antinomies and to various other forms of fallacies. But reason in its practical employment is more or less unwavering and certain. Now, that is why Kant, at least following St. Thomas Aquinas' commentary on Aristotle's Ethica Nicomacheia, said that the method in moral philosophy must be predominantly analytic. What does Kant mean by the analytic method in moral philosophy? First, Kant observed, I am not exactly starting with an exposition of Kant's view, just one or two observations on the methodology of moral philosophy. Kant observed that ordinary practical judgments are the only things about which there is a great deal of agreement across the cultures and over the ages. At least most of the human beings will agree that it's not a right thing to kill someone. It's not a right thing to break one's promises. So, there are a lot of differences, a lot of disagreements about the nature of the concepts good and evil, right and wrong. But about ordinary practical judgments, we find a lot of agreement. So, the first task of any moral philosopher would be
to analyze these ordinary practical judgments and to arrive at the conditions of such moral judgments. And Kant, in particular, tried to reach the unconditioned condition of morality by analyzing such ordinary practical judgments. Now, over the ages and across the cultures, we have encountered many different kinds of moral theories and moral philosophies. These moral theories and moral philosophies can very broadly and roughly be divided into three classes: the consequentialist theories, the virtue theories, and of course the deontological theories. Now, my today's discussion will mainly focus on the debates between the consequentialist and the deontological theories. I shall not have much occasion to say a lot of things about the virtue theories. And also, towards the end of my today's presentation, I shall try to raise some questions regarding Indian moral theories and especially regarding the nature of dharma as it has been analyzed in the various systems in the Mimamsa philosophy, in Srimad Bhagavad Gita, and in the epics. I shall try to say a few words on the Indian theories also. Now, the term deontology is derived from two Greek words, deon and logos. The term deon means duty, and as we all know, the term logos means science. So, deontology, as it has been understood since the time of the Greek philosophers, means the science of duty. The deontological theories are primarily opposed to the consequentialist theories of modern philosophy. So, following the age-old tradition of Indian philosophy, that in order to understand any theory, we need to understand the opponent's theories first. We shall first try to give a very brief account of the consequentialist theories. The consequentialist theories are mainly theories about acts or actions, and not about also about our choices, and not about the kind of person we are. Neither the consequentialist theories nor the deontological theories are theories about character traits, about character, about the kind of persons we are or should be. In fact, virtue ethics or the virtue theories mainly judge moral action on the basis of character. They do not purport to judge a particular isolated action apart from a person's character. The virtue theories predominantly focus on the character of a person, the character traits of a person, on the kind of person a person is and should be. So this is the main difference between the virtue theories and on the one hand, and the deontological and the consequentialist theories on the other. So, all deontological and consequentialist theories fall within the domain of moral theories that guide and assess our choices of what we ought to do, in contrast to theories that guide and assess what kind of person in terms of character traits. Now, so we try to take a brief look at the consequentialist theories and we try to do a survey of the problems with the consequentialist theories. The consequentialists hold
that choices, acts and or intentions. By choices, we may include both acts and intentions. We shall see that consequentialists often made the object of moral judgment actions. They also made intentions or motives the object of moral judgment, and they also made a combination of both these sorts of things the object of moral judgment. To these issues, I shall come later. But first, I note that consequentialists hold that choices are to be morally assessed solely by the states of affairs these choices bring about, these choices produce. So, these states of affairs which are intrinsically held to be valuable, they may be intrinsically valuable or they may be valuable for some other reason. We shall enter into those questions later. These intrinsically, for the time being, I am presuming, let us suppose that these are intrinsically valuable. We shall see whether they are intrinsically valuable or not. These intrinsically valuable states of affairs are collectively called the good. The good, therefore, is nothing but some sort of consequence which our choices are directed to bring about, are directed to produce. Now, whatever choices increase the good or bring about the more of this good are the choices which is morally right to make and to execute. Thus, in any consequentialist theory, the concept of the good is prior to the concept of the right. A right act, or a right choice, or a right intention, or a right motive, or a right combination of intentions and act is right because it brings about a large amount or an optimal amount of this good. Consequentialists, however, differ a lot in terms of specifying the good. And as we shall proceed, we shall see that Kant perhaps is one of those deontologists who started his philosophy by specifying the good. Okay, so we must remember that Kant's deontology, though he was a deontologist, for him also the concept of the good was the most primary concept. Okay, now the utilitarians, for example, identify the good with pleasure, happiness, desire, satisfaction, or some kind of welfare or social welfare. There are other consequentialists who are pluralists about the good. Now please note, the earlier utilitarians and the Greek philosophers who thought in terms of consequentialism were mostly monists. They were mostly monists. But in contemporary history of philosophy, we have come across many consequentialist philosophers who are pluralists about the concept of the good. Some of these pluralists believe that the good is distributed among persons. The good is normally distributed among persons. And the nature of this distribution, how the good is distributed across the societal structures, is constitutive of the good. That is, the nature of the distribution system, how the good is distributed among people, is also constitutive of the good. We are strongly reminded of the Marxists and other socialists and social welfare theorists. Now, the conventional utilitarians, however, merely add or average each person's share of the good in order to achieve the maximization of this good.
Now there are some consequentialists who hold that the doing or refraining from doing of certain kinds of acts are themselves intrinsically valuable states of affairs, and these states of affairs are also constitutive of the good. So they posit rights not being violated, duties being kept as part of the good, which is to be maximized. So here the concept of rights which should not be violated, the duties which should be fulfilled are constitutive of the conception of the good. These people are sometimes called the utilitarians of rights. Nozick gave an account of such utilitarianism of rights. Here the concept of right in some sense is constitutive of the notion of the good. Okay? Now, these pluralist positions, however, can never do away with the difference between consequentialism and deontology, between the consequentialist theories and the deontological theories. They generally agree, the consequentialists generally agree, that the good, the concept of the good is agent neutral. It is agent neutral, it does not depend on any particular agent, and these intrinsically valuable states of affairs, which are called the good, this thing all agents have reason to achieve, without regard to whether such states of affairs are achieved or achievable through the exercise of our own agency, or through the exercise of others' agency, or through the exercise of the agency of the state or some such institution. Suppose someone speaks of the social welfare as the good. That social welfare cannot obviously be achieved by one's own agency. The agency of the state, the agency of other institutions play the main role in bringing about that good. Now I try to move on to the deontological theories, and before I move on to the deontological theories, I need to mention some main criticisms against the consequentialist theories. The criticisms which usually a deontologist bring up against any consequentialist theories. People are prone to assume that any deontological theory is apparently the harsher theories, because they enjoin that this and this should be the moral law, and one must not violate the moral law, one must not violate the command, what is commanded by or enjoined by the moral law. But the deontologists have argued that it is the consequentialist theories which are the more demanding ones, which do not leave any space for a person's own life, own commitments towards one's own projects, towards one's own family, towards one's own neighborhood, towards own country. The consequentialist theories are usually extremely holistic, and they are overly demanding. This is the first criticism. I'll explain this criticism right now, presently. But the two major criticisms are consequentialism. First, consequentialism is overly demanding. It demands too much of any human being. And also, it is not demanding enough. In some spheres, it is not specific enough. These theories are not specific enough, and so they are not demanding enough. These are the two major criticisms that deontologists put forward against the consequentialist theories. Now, for the consequentialists, there is no realm of moral permissions,
no realm of going beyond one's own moral duty. There is no concept of supererogation, no realm of moral indifference. We must, on any consequentialist theory, we must always work, we must always be mindful towards bringing about the good, about the intrinsically valuable state of affairs. And there is no space for the consequentialist in which to show partiality to one's own projects or to one's family, friends, countrymen. And this has led some critics of consequentialism to deem it to be a profoundly alienating and self-effacing moral theory. We shall see later that most of the Indian theories, and especially the theories propagated by the Vedantins, by the practical Vedantis, were consequentialists. And that is why they led to self-effacement, self-denial of the highest sort. People had to dedicate their entire lives to bringing about that highest good. Okay, we shall see what will be the outcome, the logical outcome of such consequentialist theories later on, when I shall move on to the Indian theories. In fact, on any consequentialist view, a person has to work towards maximizing the good, the intrinsically valuable state of affairs. And there will be no virtue, no holiday from this project, no holiday from this project. That is why a consequentialist theory is always overly demanding. And that will be exemplified, instantiated by the Indian theories. Okay, the Indian theories are predominantly consequentialist, and they are also much more demanding. Okay. Consequentialism also is criticized for what it seemingly permits. It seemingly demands that under certain circumstances, innocents be killed, beaten, lied to, or deprived of material goods or their fundamental rights to produce greater benefits for others. Consequences and only consequences can conceivably justify any kind of act. For it does not matter how harmful it is to some, as long as it is more beneficial to others or to a greater number of people. This is the logical consequence of any pure consequentialism. Okay? And of course, not all consequentialist theories are purely consequential in this sense. They have to introduce preventions and measures to avoid all these undesirable consequences. Often, two very common examples are given to show that consequentialism is or can be harmful to some, if not to a larger number of people. Suppose one person is healthy, all his organs are healthy, but this is a hypothetical situation, and there are 5 patients who require organ transplantation of various organs. Now, if a theory is purely consequential in character, or if it enjoins that an act is right if it produces the greatest amount of good for the greatest number of people, then this one healthy person can be killed, or we can license the surgeon to kill this one healthy person in order to benefit 5 other ailing patients. But this is contradictory. This contradicts all ordinary practical judgments, all common judgment about
what action is right and what action is wrong. There is another very common example mentioned by the deontologists against the consequentialists. Suppose we find that 5 workmen are trapped in a railway line or are working in a railway line, and a trolley or a wagon is proceeding towards them. Then, if it can be deflected in some other direction, even if by being deflected it kills 1 person instead of killing 10 persons, then on the consequentialist view, it is always better to deflect the wagon towards that 1 person. So here also, the life of this 1 person doesn't have any intrinsic value on this consequentialist hypothesis. The good of the greater number of people is the main criterion on the basis of which the rightness or the wrongness and the goodness or the evil character of the consequences of those actions are to be judged. Consequentialists, of course, have replies. They are not bereft of replies to these 2 criticisms. They, some of them have stopped describing this intrinsically valuable state of affairs in terms of maximizing good, maximizing the intrinsically valuable state of affairs. Instead, many consequentialists have introduced the notion of satisficing. That is, making the achievement of only a certain level of the good mandated. That is, it is not mandatory to achieve the maximal level of this intrinsically valuable state of affairs. Only achieving an optimal level of this intrinsically valuable state of affairs is mandated. Okay? So, it is however not clear that whether satisficing can be adequately motivated. We can motivate a person to bring about only this satisficing. And suppose someone is very passionate about his own goals and he wants to maximize the intrinsically valuable state of affairs without just stopping at the level of satisficing, without just stopping at an optimal level. We do not know, or the consequentialists do not have any means to stop him. That is, the consequentialists do not have any means to stop this goal of satisficing being elevated to the level of maximizing without imposing ad hoc or arbitrary conditions. So, we shall see that even if we introduce the notion of satisficing, this may require deontological constraints in order to prevent this theory from yielding unacceptable outcomes. So, deontological constraints may have to be imposed, and thereby the purely consequentialist character of a consequentialist theory can be undermined. Now, I now move on. So these are the main pitfalls of the consequentialist theories. I now move on to the deontological theories. The most familiar forms of the deontological theories hold that some choices cannot be justified by their effects. There are choices, there are acts, there are intentions, or there are combinations of both which cannot be justified by their effects. Some choices are morally forbidden. On such familiar